আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। কেন নাম বলছি বলেন তো? ওপেন দাইজ এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের বাইরে আর কোথাও আমাদের ভিডিও পাবেন না। আর একটা থাকবে ওপেন ভিউ টিভি। এখানে আমরা ডকুমেন্টেশন দেখাই। তারপরও অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনাদের চ্যানেল কয়টা? আর কোনো চ্যানেল আমাদের নাই। বাকি যেখানে আমাদের ভিডিও দেখেন সবগুলো ফেক। সবগুলো ফেক চ্যানেল থেকে এই ভিডিওগুলো ভিডিও চোরেরা আপলোড করে আর আমরা সমান স্ট্রাইক দিতে দিতে টায়ার্ড। চলছে প্রতিদিন। অতএব যারা ভিডিও দেখবেন নাম শুনে তারপর ভিডিও শুনবেন। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর কি? প্রথম হলো ইসরায়েলের দৃষ্টি এবার সিরিয়া। সেখানে তারা সিরিয়া দখলে প্রবেশ করছে। সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক, এরদোয়ান। পাশাপাশি বাংলাদেশে চারদিক থেকে ভারতীয় চাপ অব্যাহত। সীমান্তগুলি উত্তপ্ত হয়ে উঠছে, পুশিন চলছে এবং কয়েকটি সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে ভারত। ভারত এই সরকারকে টালমাটাল করার নানান রকম ফায়দা নিচ্ছে। যখন এই সরকারের প্রথম যাত্রা চীনে হলো তখন ভারতের ঘুম হারাম হয়ে গেল। কার্যত বাংলাদেশের সরকারের দল বিএনপি, বিরোধী দল জামাত। এতদিন আমরা মনে করেছিলাম দুটো দলের মধ্যে বোধহয় অনেক বড় বিরোধ লেগে গেছে, কিন্তু ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছে দুটো দল পরিকল্পিত গোপনে প্রেম করছে, সামনে দেখাচ্ছে এক, ভেতরে আরেক। এবং আমরা কি দেখছি সেই বিষয়গুলো জামাত বিএনপির গোপন প্রেমের অনেক আদ্যপান্ত জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি বিদেশের খবর দিয়ে বাংলাদেশের খবরে চলে যাব। যারা বাংলাদেশের খবর দেখতে চান তারা একটু কষ্ট করে ওয়েট করবেন। চেষ্টা করবো এখন থেকে বাংলাদেশের খবর প্রতিদিন আপনাদের জানাবার জন্য। অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই বাংলাদেশের খবর দেন না কেন? মাসুম ভাই, আপনার ভিডিও প্রত্যেক দিনই দেখি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন মাসুম ভাই? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। জি, মামুন ভাই, মামুন খান, ধন্যবাদ আপনাকে, মুর্শিদাবাদের ভাই। ইসরায়েল হেরে গেল ইরানে, কারণ আমেরিকা ইরানের সাথে চুক্তি করলো। এই চুক্তিটি বাধা দেবার যত রকম চেষ্টা, ফলস ফ্ল্যাগ অপারেশন সব করলো ইসরায়েল, কিন্তু আমেরিকা ইসরায়েলকে এই যাত্রায় পাত্তা দিল না। কারণ আমেরিকা, ট্রাম্প তার রাজনীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে হেরে যেতে পারেন শঙ্কায় ইরানের সাথে একটা মুচলেখা সাইন করলেন, যার নাম শান্তি চুক্তি। তারপর তাদের চোখ পড়ল লেবাননে। লেবানন দখল করলেন, প্রচুর ৩ থেকে ৩,৫০০ মানুষকে মারলেন নেতানিয়াহু। ইরান পাল্টা অ্যাটাক করে ইসরায়েলকে আবার লণ্ডভণ্ড করলো এবং চুক্তি ভেঙে দিয়ে অ্যাটাক করলো মার্কিন ঘাঁটিতে ইরান। আমেরিকা বলল, আমার কি ভুল? হ্যাঁ, তোমার ভুল, তোমার ছোট ভাইকে শায়েস্তা করো, থামাও। যদি লেবাননে হামলা হয় এবং লেবানন থেকে সেনা প্রত্যাহার না হয়, আমি ইসরায়েলকে টার্গেট করব। নেতানিয়াহুর উপর ট্রাম্পের চাপ আসলো। এখন ধীরে ধীরে লেবানন থেকে সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল। পাশাপাশি লেবাননে অ্যাটাক করছে ইসরায়েল, আবার হিজবুল্লাহ অ্যাটাক করছে, কিন্তু বড় পরিসরে নয়, ছোট পরিসরে। বাট যেসব অঞ্চল দখল করেছিল আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করছে বা ছাড়তে শুরু করেছে ইরানের চাপের কারণে, ট্রাম্পের নির্দেশক্রমে। এখন নেতানিয়াহু আসলে কি করবে? তিনি থেমে থেমে গাজাতে অ্যাটাক করছেন। প্রতিদিনই গাজাতে কম বেশি মানুষ মারা যাচ্ছে। তার যুদ্ধ শেষ হয়ে গেলে তাকে চলে যেতে হবে জেলখানায়, কারণ তার দুর্নীতির মামলা চলছে আদালতে। তাহলে নতুন ফ্রন্টে আরেকটা যুদ্ধ। অক্টোবর নির্বাচন, অক্টোবরে নির্বাচন হলো ইসরায়েলের। এই সময়ের মধ্যে তার জনপ্রিয়তা ফেরত আনতে গেলে তাকে এমন কিছু করতে হবে যেটা নরেন্দ্র মোদী করে। দেখবেন ভারত প্রতিটি নির্বাচনের আগে পাকিস্তানের সাথে একটা উত্তেজনা তৈরি করবে। কখনো পুলওয়ামা, কখনো পেহেলগাঁও, কখনো কাশ্মীর, কখনো এটা, কখনো ওইটা। মানে এই দলগুলো তার দেশের মানুষকে বোকাচোদা ভাবে। হুম, ডট 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 শব্দটা বলে ফেললাম। প্রতিবার খেয়াল করবেন মিথ্যা বলছি কিনা।
যখনই নির্বাচন আসবে, নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে একটা উত্তেজনা তৈরি করবে কিভাবে? নিজেই তার গোয়েন্দা বাহিনী দিয়ে ভারত এটা অ্যাটাক করবে, করে বলবে এটা পাকিস্তান করছে। তারপর উত্তপ্ত পরিস্থিতি দুই সীমান্তের মধ্যে টুকটাক হবে, কিছু স্ট্রাইকের ঘটনা ঘটবে, ওইটা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে নরেন্দ্র মোদী। ব্যাস। এটা আমি বলছি না, এটা কে বলছে? এটা রাহুল গান্ধী বলছে। বলছে নির্বাচনের আগেই কেন পাকিস্তানের সাথে ভারতের এই পরিস্থিতি তৈরি হয়, নরেন্দ্র মোদীর কাছে জানতে চায়। সেখান থেকে আমি বললাম। এখন তিনি দেখলেন যে লেবাননে বেশি কিছু করতে পারবেন না, কারণ ট্রাম্প চোখ বড় করে তাকিয়ে আছে নেতানিয়াহুর দিকে। তাই তার দৃষ্টি পড়ল এবার সিরিয়াতে। সিরিয়াতে সীমান্ত অঞ্চল দিয়ে কয়েকটি শহরে ঢুকে পড়ছে ইসরায়েলি সেনা। আবার সিরিয়ার জনগণ পাথর দিয়ে রাস্তা ব্যারিকেড তৈরি করে তাদের বাধা দিচ্ছে। তাদের উপর ফাঁকা গুলি করা হচ্ছে, দু একজন মারাও গেছে শোনা গেছে। এবং সিরিয়ার সে বিপ্লবী জনতা পাথর নিয়ে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ আল সারার জোলানি তিনি বলছে ইসরায়েলের উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে যে আমরা আপনাদেরকে বলছি ইসরায়েলকে থামান। আমরা একটা লম্বা যুদ্ধ শেষ করে সিরিয়াকে শান্তির দিকে নিচ্ছি, কিন্তু প্রতিবেশী একটি দেশ মানে ইসরায়েল নতুন করে এখানে উত্তপ্ত করতে চাইছে। আমরা নতুন রক্তপাত চাই না, তবে তাদের স্মরণ করে দিতে চাই যে সিরিয়ানরা বাশার আল আসাদের পতন ঘটিয়েছে, আরও যেসব দানবদের পতন ঘটিয়েছে তারা ঘরে ফিরে যায়নি, তারা জাগ্রত আছে। আমরা চাই না নতুন করে এই অঞ্চলে আবার লড়াই শুরু হোক। যদি লড়াই করতে হয় তবে লড়াইটা আমরা শেষ পর্যন্ত করব। আহমেদ আল সারার কথা। ইসরায়েল কেন সিরিয়া নজর দিয়েছে? সিরিয়া এখন পুনর্গঠনে কাজ চলছে। সিরিয়ার সাথে বা সিরিয়ার ভেতরে সবচেয়ে বড় পাওয়ারফুল যেই দেশটি এখন, তার নাম হলো ইসরায়েল নয়, তার নাম হলো তুরস্ক। তুরস্ক এই দেশটি স্বাধীনতা এনে দিয়েছে বিশ্ব শক্তির সাথে লড়াই করে। তুরস্কের সাথে ট্রাম্প সরকারের যথেষ্ট ভালো সম্পর্ক। মনে রাখবেন, ভ্লাদিমির পুতিন এবং এরদোয়ানকে ট্রাম্প বন্ধু সম্বোধন করেন। যত বিরোধ হোক রাশিয়ার সাথে, তাদের মধ্যে একটি যোগাযোগ আছে, থাকে। যেমন আমি দুটো তথ্য দিই। নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বললেন যে এরদোয়ান সিরিয়া দিয়ে ইসরায়েল দখলে আসতে পারে, কিছু অঞ্চল আমাকে দিতে হবে। মিস্টার ট্রাম্প, আপনি এরদোয়ানকে কন্ট্রোল করেন, এরদোয়ান আমার দিকে এগিয়ে আসছে। ট্রাম্প বলছেন, আমি একটা আমার লাইভে বলেছিলাম একদিন বলে, নেতানিয়াহু তুমি ট্রাম্পের এরদোয়ানের দিকে নজর দিও না। সে প্রতিটি ফ্রন্টের যুদ্ধে বিজয় লাভ করেছে। সে একজন ডাকসাইটে বর্ষিয়ান রাজনৈতিক নেতা এবং আমার বন্ধু মানুষ। তার ব্যাপারে সংযত থাকো। পুতিনকে ফোন করেছেন মিস্টার নেতানিয়াহু যে আপনি সিরিয়া ছেড়ে যাবেন না। মিস্টার পুতিন, আপনি চলে গেলে পুরো সিরিয়া কবজা করে তুরস্ক ইসরায়েলে ঢুকে পড়বে। পুতিন বললেন নেতানিয়াহুকে, মিস্টার নেতানিয়াহু, এরদোয়ান এমন মাপের একজন নেতা যাকে টক্কর দিতে হলে আপনাকে আরো অনেক দূর যেতে হবে। এই মুহূর্তে তার সাথে টক্কর দেওয়ার যোগ্যতা অনেকেরই নেই। এবং সিরিয়াতে রাশিয়া থাকবে কি থাকবে না সেটা এরদোয়ানের উপরে নির্ভর করে, আমার ইচ্ছার উপর নয়। অতএব তার ব্যাপারে নাক গলাবেন না, তাহলে সেটা ভালো হবে না। ব্লাব ব্লাব টাইপের একটু আগের কথা ভুলে গেছি, কিছু শব্দের একার ওকার হতে পারে। অর্থাৎ দুই বিশ্ব নেতা এরদোয়ান সম্পর্কে তার মূল্যায়নটা দিলেন নেতানিয়াহুকে। তো সেই নেতানিয়াহু এবার সিরিয়া নজর দিচ্ছেন, যেখানে এরদোয়ান দাঁড়িয়ে আছেন পাহারায়। এরদোয়ান তার জাতিকে আজকে বললেন, আপনারা প্রস্তুত নেন লিবিয়া রক্ষায়, আপনারা প্রস্তুতি নেন সিরিয়া রক্ষায়, আপনারা প্রস্তুতি নেন ফিলিস্তিন রক্ষায়, যেভাবে ওসমানীরা বিশ্ব মুসলিমকে রক্ষা করেছে। পৃথিবীর নির্যাতিত সকল মুসলমান আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের ওইসব দখলদারদের বিরুদ্ধে, শিশু খুনিদের, যারা শিশুদের হত্যা করে গাজাতে, তাদের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিতে হবে। এরদোয়ানের এই বক্তব্যগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে
তুরস্ক একটা বড় পরিকল্পনার দিকে যাচ্ছে। কারণ তুরস্কের মধ্যে হিউজ ইসরায়েল প্রেমী আছে। তুরস্কের মধ্যে কিন্তু আমাদের দেশের মতো ফিফথ কলাম আছে। ধরেন আমাদের দেশে বামরাম আছে না? যেমন মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর। মঞ্জুরুল আলম পান্না কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা একসাথে টেলিভিশনে কাজ করেছি, একুশে টিভিতে। আওয়ামী লীগ পিরিয়ডে আমি জানতাম সে যে খুলনা ছাত্রলীগ করতো। কিন্তু তার মধ্যে আমি দলকানা প্রভাবটা দেখিনি। আমি একটু পরে কথাগুলো বলবো, সেদিকে এখন না যাচ্ছি। তো সেই তুরস্ক এখন সিরিয়াকে রক্ষায় দাঁড়িয়ে গেছে ইসরায়েলের সামনে। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে এরদোয়ান, বলছে তুমি যেখানে আসছো সেখান থেকে ফিরে যাও, তোমাকে ফিরে যেতে হবে। জোলানি বলেছে তুমি এটাকে লিবিয়া গাজা ভেবো না, তোমাকে ফেরত যেতেই হবে, আমরা আমাদের ভূমিতে তোমাকে থাকতে দেব না, তুমি কয়দিন ঢুকে কয়দিন এখানে থাকতে পারো, পিকনিক করো, ফেরত যেতে হবে তোমাকে। তার মানে এই নতুন করে সিরিয়া নিয়ে ইসরায়েলের যে পরিকল্পনা, এটা খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দর্শক, এদিকে আর যাবো না, আসেন বাংলাদেশের খবর। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সেটা আগে বলি। বিএনপির তারেক রহমান ক্ষমতা আসার পর ভারত ক্রমান্বয়ে এই সরকারের উপর চাপ তৈরি করছে, কারণ তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নেই। প্রথমে তারা মনে করেছিল তারেক রহমানকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবে, কিন্তু তারেক রহমান যখন পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিচ্ছে, তখনই ভারতের ঘুম নষ্ট হয়ে গেছে বা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা দেখছি অব্যাহতভাবে বাংলাদেশের ফিফথ কলাম অ্যাক্টিভ কাজ করছে। যখন চীন সফর করলেন তারেক রহমান, তখন আমাদের দেশের ভেতর থেকে প্রথম আলো গ্রুপের যে চামচারা, প্রথম আলো এখন কোন পজিশনে আছে সেটা আমরা এখন বলবো না, অনেকে মাঠে নেমে গেছে। হঠাৎ করে ইস্যু আসলো, তুরাগে অনেক আওয়ামী লীগ ছাত্রলীগের লাশ পাওয়া গেল। একটা লাশ আমরা চোখে দেখিনি, গণমাধ্যম কর্মীরা। মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীরদের মতো অনেকে এটাকে, গুজবটাকে আরো প্রকাশ্যে আনছেন। সরকারকে বলবো দ্রুত তাদের ব্যবস্থা নেন। মঞ্জুরুল আলম পান্নার ফেসবুক পোস্টগুলো আমি দেখি আর অবাক হই। তিনি বিশ্বাসঘাতক মির্জাফর ইউনূসকে বলছেন। ইউনূস কি করেছে? ইউনূসের সময়টাকে একবার চিন্তা করেন। একটা ক্রুশিয়াল টাইমে তিনি ক্ষমতায় বসছেন এবং মানুষকে স্বস্তি দিয়েছিলেন। কিন্তু 15.5 বছরে মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছিল শেখ হাসিনা। তখন এই পান্নার একটা কথা বলে না। কখনো তার কোন বক্তব্যে, তার টেলিভিশন ইন্টারভিউতে, টক শোতে বা ফেসবুকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, স্বৈরাচার শব্দটি বলতে শুনি না। কিন্তু তিনি আবার ঘুরিয়ে পেয়েছে বলে আমি জুলাইয়ের পক্ষে, আমি জুলাইয়ের পক্ষে। এসব নাদান, এসব কি বলবো, বলদা মার্কা, কি বলবো, রাজনৈতিক অনভিজ্ঞ লোকগুলোকে নিয়ে আমাদের টেলিভিশন আবার দাওয়াত করে। কারণ আওয়ামী লীগের লোক পাচ্ছেন, এখন তাদেরকে ডাকছে। তারা মনে করছে তারা 1-1.5 মাস জেল টেল খেটেছেন, আওয়ামী লীগ আসলে তারা মন্ত্রী এমপি হয়ে যাবেন, ওই লোভে আছে। না, সম্ভব না, হতে পারবেন না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করবে, আপনারা মন্ত্রী হবেন সেই আশা থাকেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। কিন্তু আমার বন্ধু মানুষ হিসেবে আমি পান্নাকে বলবো, আপনাকে আমি খুব ভদ্র মানুষ হিসেবে জানি। আমার টেলিভিশনের কলিগদের মধ্যে আপনি একজন ভদ্রলোক ছিলেন, আপনার প্রতি আমার ভালোবাসা আছে। কিন্তু একটা অবাক লাগে, দেশের আগে একটা দলকে আপনি গুরুত্ব দিচ্ছেন কেন? আপনি ৭১ নিয়ে অনেক বেশি কথা বলেন, একটু কমান। ৭১-এর নাম করে আর সুবিধা নেওয়ার চেষ্টা করে না, দেশটাকে বিভাজিত করে ফেলেছেন। এখন দেশ গড়ার টাইম, এখন দেশটা গড়তে হবে। শুধু ৭১ দিয়ে বিভাজন তৈরি করে না, ৭১ দিয়ে দেশটা গড়তে হবে, সেদিকে আসে। সীমান্তে চরম আকারে উত্তেজনা তৈরি করছে, কয়েকটি সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে ভারতীয় সেনারা। উশিনের চেষ্টা চলছে। দুদিন পর পর দেখছি বিএসএফ বিজিবির মধ্যে লড়াই চলছে। বিজিবির পাশে দাঁড়িয়েছে, মানে আমাদের বর্ডার পাশে দাঁড়িয়েছে আমাদের জনতা। প্রত্যেকটি জায়গায় আমাদের বিজিবি সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা একটি বড় রাষ্ট্রকে বারবার সামনে গিয়ে বাধার দেয়াল তুলে দিচ্ছে, তাদেরকে পাল্টা হুমকি দিচ্ছে, তাদের থ্রেটের জবাব দিচ্ছে। গত 15.5 বছর এই দৃশ্যগুলো আমরা দেখিনি। সিলেট, দিনাজপুর, বিভিন্ন জায়গায়, রংপুর নিয়ে চলছে ভয়াবহ এক পরিকল্পনা। গাইবান্ধাতে সবচেয়ে বড় মন্দির, কি বলে, মূর্তি তৈরি করে তাদের একটা বড় প্ল্যান তৈরি করতে চায় তারা। বাংলাদেশের মধ্যে, যেখানে ভারতে এত বড় মন্দির নেই, কি বলে, মূর্তি নেই, ওপেন কেন একটা দেশে ওপেন মন্দির মূর্তি থাকবে কেন? আমাদের বাংলাদেশে কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে হিন্দুদের মন্দির নেই? সব জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে এত বড় একটা মন্দির, মূর্তি বানাতে হবে কেন? এগুলো হলো পরিকল্পনার অংশ।
কেন শেখ হাসিনা 15.5 বছরে বানান নাই কেন? শেখ হাসিনা তো আপনাদেরই দলের লোক, আপনাদেরই ধর্মের লোক, তাই না? শেখ হাসিনা তো ভারতীয় ধর্মের লোক। তার আমলে বানানে হঠাৎ করে তারেক রহমানের সরকারের সময় বানাচ্ছেন কেন? এটা কিসের ইঙ্গিত আপনারা দিতে চান? আপনারা বড় রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র, সেজন্য অহংকার বেশি। শুভেন্দ্র, হেমন্ত, আসাম এবং পশ্চিমবঙ্গের ২ কি বলবো কালপ্রিট মুখ্যমন্ত্রীকে বলছি। রাশিয়ার মতো দেশ ইউক্রেনে বিজয় পায়নি এখনো। হাজার হাজার সেনা হারিয়েছে রাশিয়া। পারমাণবিক কেন্দ্র আক্রান্ত হয়েছে। নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস হয়েছে। অনেক কিছু রাশিয়া হারিয়েছে বলে নাই লজ্জায়। বাংলাদেশকে টাচ করার আগে চিন্তা করবেন। বাংলাদেশ একা না। এটা শেখ হাসিনা সরকার না, এটা তারেক রহমান সরকার। সো বুঝে শুনে আগাবেন। বাংলাদেশ আপনাদেরকে তোয়াক্কা করে না, ঘোড়ার আন্ডা দিয়েও তোয়াক্কা করে না, আপনার যে সেই হন না কেন। বাংলাদেশ তার বিজয়টা পেয়েছিল লড়াইয়ের মধ্য দিয়ে, এবং ভারত যে তৈরি হয়েছে সেখানেও বাংলাদেশের অবদান আছে। তখন হয়তো আমরা বাংলাদেশ ছিলাম না, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের ভূমিকা অনেক ছিল, এবং মুসলিমদের অবদান সবচেয়ে বেশি ছিল, হিন্দুদের চেয়েও বেশি। আজকে যে ভারত আপনারা স্বপ্ন দেখছেন, এবং মুসলমানদেরকে ধরে ধরে প্রায় 2 মিলিয়ন 20 লক্ষ মুসলমানকে তারা তালিকা করে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। চিন্তা করতে পারেন এই দেশটা যারা স্বাধীন করেছে তাদেরকে তাড়িয়ে দেবে? এইটা কেমন ধর্ম? সনাতনী ধর্মের নাকি শান্তির ধর্ম? আমরা জানি, পড়েছি বই পুস্তকে। আমাদের এখন প্রশ্ন করতে ইচ্ছা করে না, এটা কেমন শান্তির ধর্ম? শুভেন্দ্রের মতো, নরেন্দ্রের মতো, অমিত শাহের মতো উগ্র ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করছেন। অবাক লাগে না? তারা আবার ইসলামকে ধর্মান্ধ বলে, জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। তাহলে ওদেরকে দেখলে কি বলতে হবে বলেন? আসেন, যে গল্পের জন্য বসে আছেন, নরেন্দ্র মোদী এতদিন বোঝার চেষ্টা করছিলেন, বা আওয়ামী লীগ অপেক্ষা ছিল, মঞ্জুরুল আলম পান্নারা, আনিস আলমগীর অপেক্ষা ছিল জামাত আর বিএনপির মধ্যে বিরোধ তৈরি হোক। দেখবেন এই লোকগুলি বিএনপিকে খোঁচায় না, জামাত আর ইনুসকে খোঁচায়। তারা মনে, যাতে বিএনপি বুঝতে পারে এই লোকগুলি আমাদের লোক। দেখবেন চ্যানেল ওয়ানে সব বেছে বেছে আওয়ামী লীগগুলোকে আবার নিয়োগ দিয়েছে আমাদের প্রিয় মামুন ভাই, মানে গিয়াসুদ্দিন আল মামুন ভাই। খুব ভালো মানুষ, উনি আমাকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, কারণ আমি একসময় কাজ করতাম তার টেলিভিশনে। তিনি খুবই যোগ্য একজন মানুষ। আমি জানি না কেন এটা হলো। তো মজার বিষয়টা হলো কি, বিএনপি এবং জামাত, তারা একটা মানে সরকার, একটা বিরোধী দল দেখানোর জন্য তাদের সোশ্যাল মিডিয়া অনেক ফাটাফাটি আছে। আর বিএনপি এর জামাতের কিছু লোক আছে, তারা এটাকে সিরিয়াস করে নিয়ে খুব লাফালাফি করে, কিন্তু ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ধরো আমি ছোট একটা উদাহরণ দেই। আমাকে একজন বিশেষ লোক বলছে, ইসলামী ব্যাংক নিয়ে যখন আন্দোলন চলছে, তো জামাতের আমির তারেক রহমানের সাথে কথা বলছেন। একটা বিশেষ সূত্রের খবর, আমি কনফার্ম তথ্যটা দিচ্ছি না, আমার একটা বিশেষ সূত্র বলছেন, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। তারেক রহমান বলছি একটু আন্দোলনটা বাড়ান, আমার উপর অনেক চাপ আছে, বুঝতে পারছেন? জামাত একটু আন্দোলন বাড়ায় দিচ্ছে, ওই ব্যক্তিকে সরায় দেওয়া হয়েছে। এই যে এটাকে বলে গোপন প্রেম। পার্লামেন্টে ডক্টর শফিক কি বললেন তারেক রহমানের চীন সফর পরে? তিনি বললেন যে আমরা বিরোধীদের স্বার্থে বিরোধিতা করতে চাই না, আমরা চাই সংসদে ওই কথাগুলো বলতে যেটা আপনি আর আমরা একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখতে পারি। সংসদে 350 সদস্য, দেশটাকে নিয়ে আমরা বহুদূর যেতে পারি, সে স্বপ্নে যদি আমরা এক হতে পারি, আমরা এক। আপনি বিদেশ থেকে যে সিদ্ধান্তগুলো নেবেন জাতির কাছে প্রকাশ করবেন, আমরা আপনাকে সমর্থন জানাবো। ডক্টর শফিক কি বললেন? তারেক রহমানের প্রশংসা করলেন, চীন সফরে যে অর্জনগুলো প্রত্যেকটি প্রশংসা করলেন ধরে ধরে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম সরকারি দলকে বিরোধী দল প্রশংসা করছে। ভাই, ভারতের আর কি বলে ইন্ডিয়ার আর আমাদের আওয়ামী লীগের পেছন দিকে এখন গরম বাতাস ছোটা শুরু করছে। আয় হ্যাঁ, এগুলো কি দেখতেছি? পার্লামেন্টে দেখবেন তারা কথা বলে, একজন আরেকজনকে কি সম্মান দিয়ে কথা বলে, হাসি উজ্জ্বল, মাঝে মাঝে একটু বিতর্ক তৈরি করে। আবার দেখেন আমাদের দুজন স্পিকার চমৎকার নিরপেক্ষ থেকে সেই খেলাটাকে কন্ট্রোল করছে। এগুলো দেখে হাসিনা আর ঘুমোতে পারছে না, পান্না ঘুমাতে পারছে না, আমার প্রিয় পান্না, আমার বন্ধু পান্না, আনিস আলমগীর, তিনি একসময় আমার আজকের কাগজের কলিগ, বড় ভাই, ঘুমাতে পারছে না। এরা ঘুমাতে না পারলে হাসিনা কি করে ঘুমাবে? আসলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হলো জামাত বিএনপিকে পুরোপুরি সহযোগিতা করবে। আমি আপনাদের আগে বলছি, জামাত হলো বিএনপির একটা ভ্যানগার্ড।
জামাত তৈরিতে বা জামাতকে আজকের এই অবস্থানে আসার পেছনে বেগম জিয়া এবং জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। আবারও কোনোদিন বাংলাদেশে কোনো অশনি সংকেত আসলে, কোনো দানব ক্ষমতায় বসে গেলে জামাত বিএনপি এক টেবিলে আসবে। এদের মধ্যে একটা কাহিনী আছে ভিতরে। মনে রাখবেন এরা ২ ভাই। হ্যাঁ? একটা ভাই ধরেন বিএনপি বড় ভাই, জামাত হলো ছোট ভাই। আপনারা সোশ্যাল মিডিয়া যত আওয়াজ দেখেন এগুলো হলো রাজনৈতিক খেলা। ভেতরে এরা এক টেবিলে। পার্লামেন্ট শুধু নয়, ভারত ইস্যুতে তারেক রহমানের প্রত্যেকটা সিদ্ধান্তকে জামাত অ্যাপ্রিশিয়েট করছে, ধন্যবাদ দিচ্ছে। চীন সফর, পাকিস্তান, মালয়েশিয়া সফর এবং পাকিস্তানের সাথে যেই আলাপ চলছে, আজকেও তারেক রহমানের নিরাপত্তা অ্যাডভাইজার পাকিস্তানের অ্যাম্বাসেডরের সাথে বৈঠক করেছেন। অনেকগুলো খেলা চলছে। যখন বাংলাদেশ ইস্যুতে ভারত চাপ তৈরি করছে, তখন বাংলাদেশ চীন পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে এবং এ কাজে ডক্টর শফিক তারেক রহমানকে যথেষ্ট সহযোগিতা করছেন, সাহস দিচ্ছেন যে আমরা একসাথে আছি। আওয়ামী লীগ এবং ভারতের টার্গেট ছিল যে দুটো দলকে বিরোধ তৈরি করে দিয়ে আমরা ঢুকে পড়বো, কিন্তু যতই আপনারা দেখছেন বাইরে আলোচনায় বিরোধ এটা সেটা হাবিজাবি, কিন্তু ভিতরে তারা এক। তাদের লক্ষ্য একটা জায়গায়, তারেক রহমান যতদিন আছেন আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেবে না। হ্যাঁ, ছিটে ফুট আওয়ামী লীগ থাকবে, এটাই একটা বিউটি, রাজনীতির মজা। হাসিনা এই দেশে ঢুকতে পারবেন না। হাসিনার বিচার হবে, প্রত্যেকটা খুনির বিচার হবে। লিখে রাখেন, যারা জুলাইতে অজস্র মানুষের বুক খালি, মায়ের বুক খালি করেছে, যারা গুম খুনের নামে মানুষ হত্যা করেছে। আমরা অনেক কিছু দেখছি, তারেক রহমানকে গালাগাল দিচ্ছি, অনেক কিছুর হিসেব আছে ভাই, সময় লাগে। একটা সরকার বসছে, পুরো আওয়ামী লীগ সেট আপের মধ্যে এখনো বিএনপি আছে। আবার বিএনপি সেই মানের যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না, অথবা বিএনপির তারেক রহমান ছাড়া বাকি যারা আছে এরা হচ্ছে বিক্রি হওয়া, অনেকে বিক্রি হওয়া। বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে না, কিন্তু আওয়ামী লীগ টাকা দিয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়ে যাচ্ছে, থানা পেয়ে যাচ্ছে, বড় বড় জায়গায় পুলিশ দায়িত্ব বসে যাচ্ছে, মানে কি বলবো, আমাদের আমলা বসে যাচ্ছে টাকা দিয়ে। কিন্তু বিএনপির ত্যাগী নেতারা দূরে আছে। আমাকে অনেক সচিব ফোন দিয়ে বলে, ভাই এত বছর আমরা সাফার করলাম, বিএনপি ক্ষমতা আসলো, খুঁজে আওয়ামী লীগের লোককে দেখি ভালো জায়গায় বসে যাচ্ছে। কারণ হাসিনার আমলে অডেল টাকা কামাই করছে, আর এই টাকাগুলো এখন ভালো জায়গায় দিচ্ছে, ভালো জায়গায় পোস্টিং হচ্ছে। জনাব তারেক রহমান, আপনি এই জায়গায় নজর দেবেন, কারণ এভাবেই গত সময়ে বিএনপি বড় ফল্ট করছে। আমার এখন একটা কথা মনে আছে, বেগম জি একদম 1-to-1 বৈঠকে আমাকে বলছিলেন গুলশানে, যখন লগি বৈঠা নিয়ে আন্দোলন শুরু হয়, বেগম খালেদা জিয়া তিনি আইজিপিকে ফোন দিছিলেন, বিডিআর প্রধান শাকিলকে ফোন দিছিলেন। তারা দুজন খালেদা জিয়ার কথা ঠিক মতো শোনে নাই। আমার নিজের কানে এই কথাটা শোনা। খালেদা জিয়া আমাকে বলছিলেন একটা বিশেষ কাজে তিনি আমাকে ডেকেছিলেন, আমাকে ডাকতেন মাঝে। তো আমাকে এই সময় আমি তাকে প্রশ্ন করছিলাম। বলছেন যে জামাতের যে লগি বৈঠক দিয়ে হামলা হয় পল্টনে, তখন খালেদা জিয়া তথ্য পেয়ে পুলিশ প্রধান এবং বিডিআর প্রধানকে ফোন দিয়েছিলেন। তারা এসে নীরব ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের এই লাশের নিত্য সাপের মতো পিটিয়ে মারার দৃশ্য তারা দেখছে, কিছু করতে পারে নাই বা করে নাই। এটার মূল কারণ হলো বিএনপির ভেতরে বিএনপির লোকগুলি টাকার জন্য আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ পদে বসায়, আর নিজেদের সাফার মানে নিজেদের লোকগুলোকে বসায় না। এটা বিএনপির সবচেয়ে বড় রোগ। কিন্তু আওয়ামী লীগ এটা করে না। আওয়ামী লীগ খুঁজে 14 গোষ্ঠীর ঠিকানা, লাগলে 48 গোষ্ঠীর ঠিকানা নিয়ে আগে আওয়ামী লীগ কনফার্ম করে সেই পদে লোক সেট করছে। এটা হলো আওয়ামী লীগ। তো এখন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা যে স্বপ্নে ছিল যে বিএনপি জামাতের মধ্যে একটা বিরোধ তৈরি করে দিয়ে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ইনপুট করবে, এটা আর হচ্ছে না। ক্রমান্বয়ে তারা দেখছেন যে জামাত আর বিএনপি যতটাই আলোচনায় আসছে, যতটাই আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু দিন শেষে তাদের মূল জায়গা তারা এক। ডক্টর শফিক জামাতকে বলে বিএনপিকে বলেছে যে দেশ রক্ষায় বিএনপিকে বলছে আমরা আপনার পাশে আছি, দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত আপনি নিলে আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবো, কিন্তু যেটা দেশের পক্ষে তার জন্য সরকারকে টিকিয়ে রাখার জন্য, বিরোধী দল বলছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা লাগে আমরা করব। আমরা এই সরকারের প্রত্যেকটা ভালো সিদ্ধান্তের সঙ্গে আছি, আমরা পূর্বের কোনো বিরোধী দল নই। এটা আমাদের স্পিকারও বলছেন যে এমন বিরোধী দল এই প্রথম বাংলাদেশে দেখা গেছে। তার মানে নরেন্দ্র মোদী পুরোপুরি হতাশ। প্রথমত চীন সফরে হতাশ, বাংলাদেশের সাথে পাকিস্তানের ভিতরগত প্রকাশ্যে যে সম্পর্ক চলছে, আসা যাওয়া চলছে, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আসা যাওয়া চলছে, পুরোপুরি হতাশ ভারত। এবং সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে, দুই দিক থেকে পুশিনের মাত্রা বাড়াচ্ছে। আবার বিজিবি বিএসএফ কে যেভাবে ট্যাকেল করছে, পা ধরে ক্ষমা চাচ্ছে, টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে, ঘটনা দেখছেন আপনার ভিডিওতে, এগুলো তারা হতাশ হচ্ছে। এখন তারা নতুন করে হিন্দু কার্ড খেলতে চায়। দুটো কথা দিয়ে শেষ করবো। এক,
আওয়ামী লীগকে সহজে ছাড় দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ জামাত আর ইউনূসকে গালাগালের নাম দিয়ে বিএনপির প্রিয় হয়ে ঢোকার চেষ্টা করছে। এরা কিন্তু বিএনপিকে ধরবে পরে। এখন বিএনপির বিরুদ্ধে বলে না, কারণ বিএনপির বিরুদ্ধে বলে ধোলাই খাবে অথবা জেলে যাবে। কিন্তু এদের উদ্দেশ্য হাসিনাকে নতুন করে বাংলাদেশে নামানো, নাম্বার 1। নাম্বার 2, হিন্দু কার্ড খেলছে চৈতালি, অ্যাডভোকেট, মূর্খ চৈতালিদের মতো কিছু ব্যক্তিরা, এরা সব শেখ হাসিনার লোক, সোশ্যাল মিডিয়া প্রমাণ পেয়েছেন। এদেরকে নামাচ্ছে, এদেরকে কিছু করলে ভারত হিন্দু উপর নির্যাতন ইস্যুতে কিছু একটা করতে চাইবে। কিন্তু পুরো ভারতবর্ষে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, এটা নিয়ে নরেন্দ্র মোদীর দল একদম চুপ। সংখ্যালঘু নির্যাতন কোথায় হয়? ভারতে না বাংলাদেশে? ভারতে। কিন্তু তারা বাংলাদেশটাকে বড় ইস্যু তৈরি করার চেষ্টা করছে। সো আমার কথা হলো যে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে। এবং জামাত বিএনপিকে বলবো, ওপার ক্ষেপে আছে, ওপার আমাদের মধ্যে বৈষম্য বা আমাদের মধ্যে বড় কোনো বিরোধ তৈরি করতে চাইছে। এটা যেন দুই দলের কোনো বিশ্বাসঘাতক, বিএনপি এবং জামাতের মধ্যে থাকা কোনো বিশ্বাসঘাতক নতুন মাত্রায় যুক্ত না করে হাসিনাকে বাংলাদেশে আনা বা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং প্রতিটা সীমান্তে আমাদের বিজিবির ভাইদের পাশে দাঁড়াবেন আমাদের দেশপ্রেমিক জনতা। প্রত্যেকটি এলাকায় মনে রাখবেন, বিজিবির ভাইরা একা না, আমরা তাদের সাথে আছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।